This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এনকে ডিজিটাল টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি কৌশিক শীল। এনকে ডিজিটাল টিভিতে উল্টো মাইক অনুষ্ঠানে আজকে আপনাদের সঙ্গে রয়েছি। আমরা মূলত এই অনুষ্ঠানে সম্প্রীতি ঘটে যাওয়া আরজি করের যে সেই পাশবিক জঘন্য ঘটনা, সেই ঘটনার আসল সত্য আপনাদের কাছে তুলে ধরব 5টি পর্বে। আজকে তার প্রথম পর্ব, মিথ্যার বেসাতি। আপনারা প্রত্যেকে জানেন যে আরজি কর মেডিকেল কলেজে গত 9ই আগস্ট ঘটে গেছে এক নির্মম পাশবিক ঘটনা। একজন জুনিয়র ডক্টর, পিজিটি মূলত চেস্ট ডিপার্টমেন্টের, তিনি পাশবিকভাবে ধর্ষিতা হয়েছেন এবং পরে তাকে হত্যা করা হয়। এই ঘটনার পর আপনারা জানেন সারা বাংলা এবং কখনো কোথাও কোথাও বাংলার বাইরে প্রতিবাদ থেকে আরম্ভ করে প্রচুর কিছু বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ পথে নেমেছে, প্রতিবাদ করেছে। এই ঘটনাটাকে যদি আমরা আপনাদের সামনে প্রকৃত সত্য তুলে ধরতে চেষ্টা করছি আজকে, দেখুন ঘটনা ঘটলো কবে? 9ই আগস্ট। 9ই আগস্ট ঘটনা ঘটার পর আরজি করে যারা রয়েছেন, যারা জুনিয়র ডাক্তার, তারা ঘটনা জানলেন, তারা ঘটনা জেনে তারা প্রতিবাদ শুরু করলেন। এবং সব থেকে বড় কথা, বাংলার মুখ্যমন্ত্রী ঠিক তারপরেই তার তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াতে জানিয়েছিলেন যে এই ধরনের ঘটনা বাংলার বুকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশকে তিনি নির্দেশ দিয়েছিলেন দ্রুত তদন্ত করে এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে দোষী বা দোষীদের শাস্তি দিতে হবে। এবং সেই শাস্তি তিনি চেয়েছিলেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেছিলেন যে ফাঁসি চাই। পুলিশ তৎক্ষণাৎ সেই তদন্ত ভার গ্রহণ করে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশ তার কাজ শুরু করে এবং তারপরে কতগুলি ঘটনা ঘটে যায়। আপনারা সেই ঘটনা দেখেছেন। কারণ একটি ঘটনা যখন মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে তিনি যখন বলছেন যে এই ঘটনাকে বরদাস্ত করা যাবে না, তখন কিছু হলেও বাংলার মানুষ আশ্বস্ত হয়েছিলেন যে মুখ্যমন্ত্রী নিজে এই তদন্ত প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করার কথা বলছেন। কিন্তু আসল ঘটনাটা ছিল অন্য জায়গায়। এই তিলোত্তমার এই মৃত্যু এবং এই ঘটনাকে সামনে রেখে কিছু বিরোধী দল, কিছু অতি বিপ্লবী জুনিয়র ডাক্তার আর কিছু কর্পোরেট হাত, তারা একটা নীল নকশা তৈরি করলেন। কবে শুরু করলেন সেই নীল নকশা? আপনারা যদি টাইম ফ্রেমটা দেখেন তাহলে দেখবেন 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু এই ঘটনার আন্দোলন বলুন, প্রতিবাদ বলুন, সমস্তটাই আরজি করের মধ্যে ছিল। কারণ এই 9 থেকে 12 সরকারকে বিব্রত করার, সরকারের নামে কুৎসা তৈরি করার একটা নীল নকশা তৈরি হচ্ছিল, যার মাথায় ছিলেন বিপুল মেধা সম্পন্ন জুনিয়র ডাক্তার, বিরোধী দলের কেষ্টবিষ্টুরা এবং কিছু কর্পোরেট হাত। কেন? এই কেন কথা খুঁজতে গেলে আরো অনেক কথা সেগুলো আসবে, আস্তে আস্তে আমি আপনাদের সামনে বলবো। তারপর কি দেখলেন? তারপর 14 তারিখে একটা বিভৎস রূপ দেখতে পেলেন। বাংলার আম জনতা রাস্তায় নেমে পড়লেন। রাত দখলের সেই দিন, যেদিন আমি, আপনি, আমার আপনার মতো সাধারণ বাঙালি মানুষও সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম। হ্যাঁ, প্রতিবাদ দরকার ছিল। নারী নির্যাতনের প্রতিবাদ দরকার, নারী স্বাধীনতার যেখানে রক্ষা হবে না সেই জায়গায় প্রতিবাদ দরকার, নারীর অধিকার ফিরিয়ে আনতে প্রতিবাদ দরকার। কিন্তু আরজি করের ভেতরে কি হলো? আমরা বিশ্বাস করি ডাক্তারদের, যারা নীল নকশা তৈরি করলেন, সেই নীল নকশায় প্রথমেই তারা কতগুলো জিনিসকে পরপর খুব সুন্দরভাবে সাজিয়ে গেলেন।
কোন জিনিসটাকে তারা সাজালেন? তারা প্রথম যে জিনিসটাকে সাজালেন সেটা হচ্ছে এই ধর্ষণ এবং খুনকে যে কোনো ভাবে প্রতিপন্ন করতে হবে, যে কোনো ভাবে প্রতিপন্ন করতে হবে। এর মতো বিভৎস ঘটনা সারা ভারতবর্ষে হয়তোবা সারা পৃথিবীতে কোনো জায়গায় ঘটে। সুতরাং প্রথমেই প্রমাণ করার চেষ্টা করলেন যে বহু ধর্ষক তত্ত্ব, অর্থাৎ একজন নন, এই ঘটনার বিভৎসতা আনতে তারা এমন একটি তত্ত্ব আনলেন, সেটা হচ্ছে 100 গ্রাম সিমেন্টের গল্প। 100 গ্রাম সিমেন্ট যদি পাওয়া গিয়ে থাকে তাহলে কমপক্ষে মিনিমাম 25 জন রেপিস্টকে সেখানে উপস্থিত থাকতে হয়। 25 জন ধর্ষক সেখানে উপস্থিত থাকলে মিনিমাম তবে 100 গ্রাম সিমেন্ট পাওয়া সম্ভব। তারা সেই তত্ত্ব খাড়া করলেন, কারণ বিভৎসতা দেখাতে হবে। কারণ বাংলার মানুষ ভরসা করেন বাংলার সরকারকে, বাংলার মানুষের আস্থা আছে বাংলার প্রতি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যখনই এই তদন্তের ভার নিয়েছেন এবং বিভিন্ন সংস্থাকে, তার পুলিশকে, প্রশাসনকে যখনই দ্রুততার সঙ্গে এটা বিচার বা এটা তদন্ত করবার ভার দিয়েছেন, তখনই প্রমাদ গুনেছে এই অতি বিপ্লবী কিছু জুনিয়র ডাক্তার, কিছু কর্পোরেট মাথা আর বিরোধী দলের কেষ্ট বিষ্টুরা, যে কথা আমি বারবার বলছি। তারপর কি? তারপর এই 100 গ্রাম যখন তত্ত্ব বাজারে এলো, আবেগপ্রবণ বাঙালি হাই হাই করে উঠলো যে এত বড় অত্যাচার। একটি মেয়ে যার ডাক্তার হবার স্বপ্ন নিয়ে এসে আরজি কর হসপিটালে পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হিসাবে যিনি কাজ করছিলেন, রুগী দেখছিলেন, মানুষের সেবা করছিলেন, আজকে সেই তাকে এই ধরনের বিভৎসতা, তার প্রতি 25 জন মানুষ আরজি কর মেডিকেল হসপিটালের মতো। আবেগপ্রবণ বাঙালির মন তাড়িত হলো, ভাবিত হলো। এখানে থেমে গেলেন না, কারণ বিভৎসতাকে আরেকটু দেখাতে হবে। কোথায় কি তত্ত্ব এলো? সেই বিভৎসতাকে দেখাতে গিয়ে যে তত্ত্ব এলো সেটা হচ্ছে পেলভিক বোন ভেঙে গেছে। মানে এত নৃশংস অত্যাচার হয়েছে ওই তিলোত্তমার প্রতি যে পেলভিক বোন মানে কোমরের হাড় ভেঙে গেছে, কলার বোন গলার হাড় ভেঙে গেছে, এবং তার সঙ্গে এলো তার গোপন অঙ্গ থেকে সেলাইনের বোতল পাওয়া গেছে। এই রটনা রুটিয়ে দেওয়া হলো আম জনতার মধ্যে, আবেগপ্রবণ বাঙালির মধ্যে। উত্তাল হলো সারা বাংলা, উত্তাল হলো সারা বাংলার সমস্ত ক্ষেত্র। সেখানে ডাক্তার, সেখানে ইঞ্জিনিয়ার, সেখানে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক শ্রেণী প্রত্যেকে তারা ভাবলেন না, এটার প্রতিবাদ হওয়া দরকার, এটার প্রতিবাদ হওয়া দরকার। কারণ এই বিভৎস অত্যাচার এটা কাম্য নয়, যা সভ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আস্তে আস্তে যখন এই ঘটনাগুলো ঘটলো, তারপর চলে এলো নীল নকশার দ্বিতীয় ভাগ, দ্বিতীয় অধ্যায়। কার কাছ থেকে শুনছে মানুষ 100 গ্রাম সিমেন্টের গল্প? ডাক্তারদের কাছ থেকে। ডাক্তাররা প্রকাশ্যে বলছে। কার কাছ থেকে শুনছে মানুষ কোমরের হাড় ভাঙা, গলার হাড় ভাঙা গল্প? ডাক্তারদের কাছ থেকে। সাধারণ মানুষ তো ডাক্তারদের বিশ্বাস করবেন। সাধারণ মানুষ বিশ্বাস করল। সাধারণ মানুষ এই ঘটনাটাকে চরম বিভৎস ঘটনা এবং এর আগে এ ধরনের বিভৎস ঘটনা হয়নি বলে ভাবতে শুরু করলেন, এবং এটা ভাবতে সাহায্য করলেন ওই ডাক্তাররা শুধুমাত্র বাংলার নির্বাচিত সরকারকে ডিফেম করার জন্য। এরপর আসছি কথা নিয়ে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর আবার ফিরছি। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিজ্ঞাপনের পর। এরপর লক্ষ্য করুন, যে বিভৎস গল্প শুনিয়ে দেওয়া হলো মানুষকে, সেটাকে টেনে নিয়ে যেতে হবে। গল্পের গরুকে গাছে তুলতে হবে। গল্পের গরু যদি গাছে না ওঠে, তাহলে বাংলার মানুষ, আবেগপ্রবণ মানুষও কিন্তু ঘুরে দাঁড়াতে জানে, বুঝতে জানে, ভাবতে জানে। তাই
নীল নকশার দ্বিতীয় অধ্যায় শুরু করলেন এই জুনিয়র ডাক্তারদের গ্রুপ, এবং তার সঙ্গে কিছু বাংলাকে ডিফেম করার, বাংলার বিরুদ্ধে কুৎসা তৈরি করার কিছু মানুষ আর কিছু কর্পোরেট হাত। তারপর কি বলা হলো? তারপর বলা হলো যে জোর করে আরজি করে পোস্টমর্টেম করা হয়েছে। চাওয়া নাকি হয়েছিল অন্য কোনো জায়গায় পোস্টমর্টেম হোক, কিন্তু আরজি করে জোর করে পোস্টমর্টেম করানো হয়েছে এবং বডি হাইজ্যাক করা হয়েছে। অতি দ্রুততার সঙ্গে প্রশাসন খুব সুন্দরভাবে আস্তে আস্তে জড়িয়ে দেওয়া হচ্ছে, প্রশাসনকে জড়িয়ে দেওয়া হচ্ছে সরকারকে। কি বলছেন? যে দ্রুততার সঙ্গে বডিকে হাইজ্যাক করে তার বাড়িতে, নির্যাতিতার বাড়িতে, তিলোত্তমার বাড়ির মাটি ছুঁয়ে জাস্ট মাটিটাকে স্পর্শ করিয়ে তাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল শ্মশানে, এবং অতি দ্রুততার সঙ্গে সেই শরীরকে দাহ করে দেওয়া হয়েছিল, ক্রিমেট করা হয়েছিল। এটা পরবর্তী দিনে খবরের কাগজের পাতায় থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দরভাবে জুনিয়র ডাক্তাররা তাদের বক্তব্যের মাধ্যমে ছড়িয়ে দিলেন। একটা ধাক্কা বাংলার মানুষ, বাংলার আবেগপ্রবণ মানুষ পেয়েছিল, সেটাও মিথ্যেভাবে রটিয়ে দেওয়া হয়েছিল এই বিভৎসতার ধাক্কা। তারপর খুব সুন্দরভাবে সেই বিভৎসতার ঘোর কাটতে না কাটতেই বাংলার মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো আরো একটা, দুটো, তিনটে খুব সুন্দরভাবে মিথ্যে কথা। যে মিথ্যে কথা যে পোস্টমর্টেম করা হয়েছে অতি দ্রুততার সঙ্গে, এবং পোস্টমর্টেম আরজি করে করবার কথা ছিল না, জোর করে আরজি করেতেই পোস্টমর্টেম করা হয়েছে। বডি হাইজ্যাক করা হয়েছিল, তিলোত্তমার দেহকে অতি দ্রুততার সঙ্গে নিয়ে চলে যাওয়া হয়েছে আরজিকর থেকে, এবং সেখানে বিরোধী দলের কিছু রাজনৈতিক কেষ্টবিষ্টু তারা নাটক করে বডি আটকাবার চেষ্টা করেছিলেন, এবং সেটা পরবর্তীকালে সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা সবাই দেখেছেন। তারপরে কি হলো? তারপরে হলো অতি দ্রুততার সঙ্গে বডিকে ক্রিমেট করে দেওয়া হয়েছে, মানে বডিকে ভস্মীভূত করে দেওয়া হয়েছে, দাহ করে দেওয়া হয়েছে, যাতে আর কিছু না পাওয়া যায়। বাংলার আবেগপ্রবণ মানুষ, বাংলার মানুষ ভাবতে ভালোবাসেন, স্বপ্ন দেখেন। বাংলার মানুষ ভাবলেন ঠিক তো, প্রথম দিনের এই বিভৎসতা, তারপরে থাকবে এইটা, এরপর খুব সুন্দরভাবে যখন আস্তে আস্তে জড়িয়ে দেওয়া হচ্ছে সরকারকে, যখন আস্তে আস্তে জড়িয়ে দেওয়া হচ্ছে প্রশাসনকে, প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রকে, তারপরে এই মিথ্যেগুলোকে সাবস্টেন্সিয়েট করতে, এই মিথ্যেগুলোর পূর্ববর্তী বলা মিথ্যেগুলোকে আরো দৃঢ়ভাবে প্রমাণ করতে নীল নকশার তৃতীয় ছক বেরিয়ে এলো। সেই ছকে আমরা কি দেখলাম? সেই ছকে আমরা দেখলাম মৃতের গায়ের চাদর বদল হয়ে গেছে। চাদরের রং নিয়ে অনেক কথা আমরা শুনতে পেলাম। প্রথমে যখন মৃতাকে উদ্ধার করা হয়, পাওয়া যায় সেমিনার রুমে, সেখানে নাকি মৃতার গায়ে যে চাদর ছিল, পরবর্তীকালে আর সেই চাদর পাওয়া যায়নি। এটা বলে দেওয়া হলো খুব ঠান্ডা মাথায়, খুব ক্যালকুলেটিভ ওয়েতে, খুব সুন্দরভাবে এটা মানুষের মধ্যে দিয়ে দেওয়া হলো, মানুষের অন্তরে গেঁথে দেওয়া হলো। তারপর কি? তারপর আরেকটি তত্ত্ব চলে এলো, সেমিনার রুমের বাথরুম ভাঙা। সরাসরি সরাসরি প্রশাসনের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে দেওয়া হলো, আঙুল তুলে বলে দেওয়া হলো যে কি না, এই বাথরুম ভেঙে মৃতার গায়ের চাদর পরিবর্তন করে এবং তার সঙ্গে কারা কারা উপস্থিত সেদিন সেখানে ছিলেন তাদের কিছু কিছু নামকে প্রকাশ্যে নিয়ে এসে, কিছু কিছু নামকে প্রকাশ্যে নিয়ে এসে বলে দেওয়া হলো যে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। বাংলার মানুষ দেখলেন, বাংলার মানুষ কানে শুনলেন, বিভিন্ন সংবাদপত্রের মিডিয়া ট্রায়াল, সেই মিডিয়া ট্রায়ালে ছেয়ে গেল এই মিথ্যা। বাংলার মানুষ এর বিভৎসতা, মিথ্যা দেখে তাদের সাধারণ চিন্তা, সাধারণ ভাবনা
বাংলার মানুষ আর করতে সাহস পেলেন না। এই বিভৎস ঘটনা, 100 গ্রাম সিমেন্ট, তার মানে মিনিমাম 25 জন লোক দ্বারা একটি মেয়ে, আমাদের সন্তান, আমাদের আত্মজ, আমাদের বোন, তিনি নির্যাতিতা, এটা মানতে পারলো না বাংলার মানুষ। বাংলার মানুষ মানতে পারলেন না কোমরের হাড় ভাঙা, পেলভিক গার্ডেলস ভেঙে যাওয়া, কলার বোন ভেঙে যাওয়া। বাংলার মানুষ মানতে পারলেন না যে মৃতার গোপন অঙ্গ থেকে সেই সেলাইনের বোতল উদ্ধার। বাংলার মানুষ মানতে পারলেন না কেন পোস্টমর্টম আরজি করে করা হলো, কেন অন্য জায়গায় করা হলো না। আসলে মিথ্যেগুলোকে পরপর এত সুন্দরভাবে সাজিয়ে ফেলা হলো, মিথ্যেগুলোকে এত সুন্দরভাবে ফ্রেমিং করা হলো, মিথ্যেগুলোকে এত সুন্দরভাবে রং চড়িয়ে মানুষের সামনে হাজির করা হলো। বাংলার সরল সাদাসিধে আবেগপ্রবণ মানুষ সেই মিথ্যাকে বিশ্বাস করতে শুরু করলো এবং পরবর্তীকালে সেই মিথ্যাকে সাস্টেনশিয়েট করা হলো আরো কতগুলো মিথ্যা দিয়ে, সেই মিথ্যাকে দাঁড় করানো হলো আরো কতগুলো মিথ্যা দিয়ে। সেই মিথ্যার মধ্যে রয়েছে চাদরের রঙের পরিবর্তন, সেই মিথ্যার মধ্যে রয়েছে যে সেমিনার রুমের বাথরুম ভেঙে প্রমাণ লোপাট করে দেওয়া, খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া গল্প তৈরি করলেন যে ওইখানে নাকি ধর্ষকরা হাত ধুয়েছিলেন, রক্তমাখা হাত ধুয়েছিলেন, ওখানে নাকি রক্তমাখা হাত ধুয়েছেন, সেই রক্ত ছিল তাই বাথরুম ভেঙে ফেলে দেওয়া হয়েছে, প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। চাদরে নাকি অনেক কিছু পাওয়া যেত, ওই জন্য চাদরটাকে সরিয়ে ফেলা হয়েছে। অনেক মানুষ নাকি সেখানে ইচ্ছাকৃত পাঠিয়ে দেওয়া হয়েছিল, প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, ক্রাইম সিনকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই কথা বাজারে এলো, মানুষ শুনলেন, তার ফলস্বরূপ আমরা কি দেখলাম? সোশ্যাল মিডিয়ায় প্রচার, সোশ্যাল মিডিয়ায় প্রচারের পর প্রচার, সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিভিন্ন স্লোগান, নতুন করে বাংলা স্লোগান শুনতে পেল। কি স্লোগান একটু আপনারা ভাবুন, মনে আছে নিশ্চিত আপনাদের সেই স্লোগানের কথা। বলেছিলেন পুলিশকে দাঁড় করিয়ে, পুলিশ তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। প্রচুর নতুন স্লোগান এসেছে। অনেক সেলিব্রিটি, রূপালী পর্দার নায়িকারা তারা বেরিয়ে পড়েছেন। বাংলার মা বোনেরা যারা সিরিয়াল দেখেন, তাদের কারোর কাছে হার্ট থ্রব, তাদের কারোর কাছে আইডিয়াল এই সিরিয়ালের নায়িকারা, তারা নেমে পড়লেন রাস্তায়। তাদের দেখা দেখি আবেগপ্রবণ বাঙালি 14ই আগস্ট রাত দখলে নামলেন। সমস্তটা মিথ্যার উপর ভিত্তি করে, মিথ্যা রটনা বাংলার মানুষের কানে এমন ভাবে প্রবেশ করিয়ে দেওয়া হলো, তারা সত্য মিথ্যা যাচাই না করে তারা রাত দখলের নামলেন। আর বিরোধী দলের কেষ্ট বিষ্টুরা সেই রাত দখলের লড়াইয়ের সামনে দাঁড়িয়ে নতুন করে রাজনৈতিকভাবে বাঁচার আবার শ্বাস পেলেন, হাওয়া পেলেন যে এইভাবে বোধহয় নতুন করে আবার আমরা বাঁচবো, আমরা শুরু করব। কিন্তু এখানে সব থেকে বড় কিন্তু বাংলার মানুষ। কারণ বাংলার মানুষ যেমন আবেগপ্রবণ, বাংলার মানুষ ভাবতেও ভালোবাসেন, বাংলার মানুষ সত্য মিথ্যাকে পৃথক করার ক্ষমতা রাখেন, বাংলার মানুষ অনেক মেধা সম্পন্ন। ওই কারণে খুব সুপরিকল্পিতভাবে অনেক মেধাবী দ্বারা তৈরি মিথ্যার জাল কিভাবে ছিন্ন করলেন সেটা আপনারা দেখবেন দ্বিতীয় পর্বে। আমি আবার আসবো। আজকের মতো এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।